প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি। এই অনুষ্ঠানে আমরা সমকালীন রাজনীতি, অর্থনীতি এবং নানা বিষয় নিয়ে কথা বলি। এবং আমাদের সাথে আজকে যে দুজন অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমি জানি যে আপনাদের খুবই প্রিয় দুজন অধ্যাপক, কারণ আমারও অত্যন্ত প্রিয়। আমি তারা উপস্থিত থাকলে নিজেই খুব এক্সাইটেড থাকি এবং তাদের কাছ থেকে নতুন নতুন অনেক কিছু শিখি এবং জানি। ভালো লাগে আমার এই অনুষ্ঠানটি করতে। তো আমি আপনাদের হয়ে তাদের কাছ থেকে তাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে। আছেন প্রফেসর মোস্তফা সারওয়ার, ডক্টর মোস্তফা সারওয়ার, এবং আছেন প্রফেসর ডক্টর খালেকুজ্জামান। নাম বললেই এখন আর আপনাদের পদ পদবি বলতে হয় না দর্শকদেরকে, তারপরেও একজন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের এমিরেটাস প্রফেসর, খুবই সম্মানজনক পদ। আর একজন হচ্ছেন জুওলজির প্রফেসর, কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, যেটি ইউনিভার্সিটি অফ লক হেভেন ইউনিভার্সিটি নামে পরিচিত ছিল কিছুদিন আগ পর্যন্ত। পাহাড় থেকে একজন, আরেকজন লুইজিয়ানা কিরকম আমি ভুলে গেছি, আমি গিয়েছিলাম। সমতল। আচ্ছা, তো আমরা নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া এবং লুইজিয়ানা, দারুণ একটা কম্বিনেশন। আমরা কথা বলবো এবং শুরুতেই আমি আপনাদের কাছে 500,000 অভিবাসী স্বামী ও স্ত্রীকে বৈধতা দেওয়ার আদেশ প্রেসিডেন্ট বাইডেনের, এবং এই আদেশটি কেন দিয়েছেন যে যাদের স্বামী বা স্ত্রী একজন অন্তত দেশে বৈধ, তাদেরকে একটু বিস্তারিত মোস্তফা সারওয়ার আপনি শুরু করবেন এই খবরটা দিয়ে। এটা খুবই ভালো খবর, অনেকের জন্য খুবই আশা জাগানিয়া খবর, একটু যদি জানান আপনি। হ্যাঁ, এটা আসলে ওনার যে ডাইরেক্টিভের দুটো অংশ। একটা হলো যে স্ত্রী অথবা স্বামী তাদেরকে করবে, এবং এটা বিভিন্ন ভাবে হিন্ড্রেন্স ছিল এখানে সেখানে। আমি ডিটেলটা দেখার সুযোগ পাইনি, এটা বের হয়নি, কিন্তু যা মনে হচ্ছে সারফেসে যে এটা একটা খুবই শুভ কাজ উনি করেছেন। আচ্ছা, এখানে একটা তথ্য ডক্টর মোস্তফা সারওয়ার আমি দিই, যারা কমপক্ষে 10 বছর ধরে আমেরিকায় আছেন এবং একই সাথে বৈধভাবে আমেরিকায় কাজ করার অনুমতি যাদের আছে, তার মানে ওয়ার্ক পারমিট অ্যাট লিস্ট আছে, ওয়ার্ক পারমিট আছে। হ্যাঁ, তো এখন তো অনেক সময় হয় কি, অনেকের ওয়ার্ক পারমিট আছে কিন্তু অন্য কাগজপত্র নেই। কাজে এটা যে গভর্নমেন্ট যেভাবে করেছে, আমার যেন মনে হচ্ছে যে তারা যে নাম্বারটা কাউন্ট করেছে, তারা কিন্তু এই কেসগুলো যে এই যে 500,000 5 লক্ষ লোককে যে ওনারা এটা করবে, সেটা তারা তাদের ফাইলের কি কি প্রবলেম আছে এটা তারা জেনেই এটাকে করা হবে। আলটিমেটলি এটা যখন ইমপ্লিমেন্টেড হবে, উনি পলিসি ডিক্লেয়ার করেছেন, কিন্তু পলিসি ডিক্লেয়ার করে পলিসির জন্য যে ওনার যে ফিডব্যাক ছিল, হ্যাঁ, ওনাকে যে দেওয়া হয়েছে, এগুলো অ্যানালিসিস করা হয়েছে। আমার মনে হয় এটা একটা ভালো জিনিস। আর একটা ব্যাপার, যে ড্রিমার যারা এখানে ওবামা যাদেরকে করার চেষ্টা করেছিল, তাদেরও কিন্তু ওয়ার্ক পারমিট আছে কিন্তু ভিসা নেই। তাদেরকে ভিসা দেওয়ার চেষ্টা করবে এই পলিসি অনুযায়ী, এবং অ্যাজ এ রেজাল্ট ওই ভিসা থেকে তাদের আলটিমেটলি ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ হবে। কাজে আমি মনে করি যে এটা উনি যে করেছেন, এটা খুবই ভালো কাজ করেছেন, কিন্তু সামনে চ্যালেঞ্জও রয়েছে, কারণ রিপাবলিকানরা এর এগেনস্টে সুপ্রিম কোর্টে কেস দিয়ে বসতে পারে। আগের বারও তারা করেছিল, এবারেও তারা করতে পারে। কাজে এটা একদম যে স্টোনে লেখাটা নয়। আশা করি জুডিশিয়াল জাজরা তাদের শুভবুদ্ধির উদয় হবে, এবং তারা যেটা অবশ্যই করণীয় তাদের এটা করা উচিত। এবং আমি একটা অ্যাড করব, এই যে যারা নট দ্য ড্রিমার, আদার গ্রুপটা যে স্পাউস স্ত্রী ও স্বামী, এখানে কিন্তু বাংলাদেশি যারা, তাদেরও কিন্তু কিছুটা উপকার হবে যাদের এই কেসগুলো। ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু প্রফেসর খালেকুজ্জামান, আপনি এটা একটু অ্যানালাইসিস করবেন, তারপরে আমার প্রশ্ন আছে। জি জি, ধন্যবাদ। আজকে যে সংবাদটা এসছে, এটা খুবই মানবিক একটি ডিসিশন, মানবিক একটি সিদ্ধান্ত বলে আমি মনে করি। কারণ এখানে হচ্ছে যারা আসলে একজন আমেরিকান সিটিজেন, তার স্ত্রী কিংবা তার স্বামী, এরকম লোকজন এর দ্বারা উপকৃত হবে। অর্থাৎ সিটিজেন যারা, তারা কিন্তু যে কোনো মানুষকেই বিয়ে করতে পারে, করলে পরে অতি সহজেই এই দেশে নিয়ে আসতে পারে। কিন্তু যারা ইললিগালি এই দেশে আছে, অথবা ঢুকেছিল ইললিগালি, অথবা এসে ইললিগাল হয়ে গিয়েছে, তাদের জন্য আজকের যে পলিসিটা যেটা ঘোষণা করা হয়েছে, এটা বেশি প্রণিধানযোগ্য। এটা তাদের জন্য শুদ্ধ কার্যকর। আদারওয়াইজ কিন্তু আপনি যেটা বলছেন, যারা হাজবেন্ড কিংবা ওয়াইফ হচ্ছে আমেরিকান, তাদের তো 10 বছরের দেশে থাকার প্রয়োজন নেই।
তারা ইচ্ছা রাইট, করলে রাইট। দেশ থেকে গিয়ে নিয়ে আসতে পারে হুম, হুম। বিয়ে করে বা বাইরের দুনিয়া থেকে। কিন্তু ঠিক। এখানে ক্যাচটা হচ্ছে যে যেসব লোকেরা ইল্লিগাল তাদেরকে বিয়ে করে, তাতে করে হবে যেটা, এটা স্যার অরবাই অলরেডি বলেছে যে এটা কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়বে, রিপাবলিকানরা এই জিনিসগুলি ভালোভাবে নেয় না, কিন্তু এটা একটা মানবিক একটা সিদ্ধান্ত আমি মনে করি। চ্যালেঞ্জটা এই জায়গায় যে তাদেরকে ওই যে সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে দেশের বাইরে যেতে হবে, দেশের বাইরে গিয়ে লিগালি আবার এন্টার করতে হবে এই দেশে। এখন যেহেতু ইলিগাল রয়েছে, ইলিগালি যদি 10 বছর ইলিগাল থাকার কারণে তাদের বিরুদ্ধে আবার বিভিন্ন ধরনের ব্যান তৈরি হয়েছে কারো কারো বিরুদ্ধে, যে 10 বছর বেশি যেহেতু এখানে ইলিগাল ছিল আমেরিকায়, তাহলে হয়তো আমেরিকা পরবর্তী 10 বছর যাতে আর ঢুকতে না পারে, এরকম একটা বারও কারো কারো উপর প্রযোজ্য হবে। এটা হচ্ছে একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে যে এখানে কারো যদি ব্যাকগ্রাউন্ড চেক করে, এটাও বলছে যে ব্যাকগ্রাউন্ড চেক করার পরে যদি এটা ক্লিন থাকে ব্যাকগ্রাউন্ড, তাহলে তাদেরকে লিগালাইজ করে নেওয়া হবে এবং অতি দ্রুত ওই যে বিভিন্ন যে বাধা ছিল এগুলি সরে গিয়ে আগামী সামার থেকেই তারা এখানে প্রথম গ্রিন কার্ড পাবে, তারপরে 5 বছর থাকার পরে সিটিজেন হতে পারবে। সুতরাং এট দ্য এন্ড শেষ বিচারে গিয়ে 500,000 5 লক্ষ মানুষের মধ্যে কতজন অ্যাকচুয়ালি কোয়ালিফাই করবে এই রাস্তাটায়, এটা দেখার বিষয়। তারপরেও এটা একটা মানবিক না, একটা নিশ্চয়ই। মানবিক একটা বিবেচনা, আমি মনে করি এটা খুব সঠিক সিদ্ধান্ত হয়েছে। মানে পথটা তৈরি হলো তো না, পথটা তৈরি হলো, সেই পথ দিয়ে এখন হেঁটে যাওয়াটা হচ্ছে একটা সময়ের দাবি। এবং সময়ের দাবি। সেক্ষেত্রে আরো একটি ব্যাপার আছে, যারা আমেরিকায় বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এবং দক্ষ কর্মী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন, তাদের বৈধভাবে বসবাসের সুযোগ দেওয়ার ঘোষণাও দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। এটিও নিশ্চয়ই একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কি বলবেন আপনি? জি, ডেফিনেটলি আমিও মনে করি, কারণ এই ইমিগ্রেশন ইস্যুতে জো বাইডেনের অনেক ধরনের কিছুটা দুর্নামি হচ্ছিল বলা যায়, কারণ হচ্ছে দক্ষিণের যে বর্ডার, এটা দিয়ে যে মানুষের ফ্লাক্স, যেভাবে মানুষ ঢুকে পড়ছে এই দেশে, এটা নিয়ে বিশেষ করে রিপাবলিকানরা প্রচুর সমালোচনা করছে, এজ ইফ এই দেশটাকে ওপেন করে দেওয়া হয়েছে বিদেশিদের জন্য। আসলে মোটেও এটা এরকম না। কিন্তু তার থেকেও বড় কথা, যারা ড্রিমার, যারা বাচ্চা অবস্থাতে এই দেশে এসেছিল, তাদের বাবা মা নিয়ে এসেছিল, তাদের তো নিজস্ব সিদ্ধান্তে এইসব শিশু বাচ্চারা এই দেশে প্রবেশ করেনি। ওই যে ড্রিমারদের যে ডাকা ডিএসসিএ যে এটা প্রোগ্রামটা বারাক ওবামা ঘোষণা করেছিল, সেটার 12 বছর পূর্তি উপলক্ষে, সেটার 1 যুগ পূর্তি উপলক্ষে আজকে একটা নতুন ঘোষণা অ্যাড করা হলো। এবং তাতে করে আমি মনে করি ড্রিমারদেরকে যাতে এতটা আর বিলম্ব না করে, কাল বিলম্ব না করে, তাদেরকে যাতে খুব শর্টকাট, খুব সহজেই সিটিজেন করে নেওয়ার পথটা খুলে দেওয়া হয়, এটাও আর একটা মানে খুব প্রয়োজনীয় জিনিস বলে আমি মনে করি। অর্থাৎ ইমিগ্রেশনের ব্যাপারে ভালো কিছু সিদ্ধান্ত নিলে পরে জো বাইডেনের যে ইলেকশনের আগে এটা একটা পজিটিভ তার ঝুলিতে যোগ হবে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। আমি এই আর কিছু যুক্ত করার আছে প্রফেসর মুস্তাফা সারোয়ার? না, আমি একমত। বিশেষ করে যে লাস্টের যেটা ড্রিমারদের ব্যাপারটা, সেটা একদম মানে অমানবিক, মানে যদি না করা হয় এটা অমানবিক ব্যাপার। কাজে এটা যে ওবামা করেছিল, কিন্তু ওবামাকে বাধা দিয়েছে এখন বাইডেন, সে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে করেছে। আশা করি রিপাবলিকানরা এটাকে কেসের মাধ্যমে নস্যাৎ করবে না, সেটা হবে দারুণ জঘন্য এবং অমানবিক। আচ্ছা, আমরা এরপরে যেটি বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বোয়িং 737 ম্যাক্স সহ বিভিন্ন সময়ে বোয়িং এর বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন প্রতিষ্ঠানটির সিইও ডেভিড ক্যালহুন। মঙ্গলবার সেনেটার শুনানিতে সূচনা বক্তব্যে তিনি ক্ষমা চান। একই সাথে যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে তারা সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন বলেও জানিয়েছেন। শুনানিতে বোয়িং এর বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়েছে ডেমোক্র্যাট সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল। সম্প্রতি বোয়িং এর বিমানে ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ ব্যবহারের অভিযোগও উঠেছে। এ নিয়ে একটা বিরাট শুনানিতে তিনি নানা প্রশ্নের মুখোমুখি পড়েছিলেন। প্রফেসর খালিকুজ্জামান, আপনি যদি একটু এ বিষয়ে আলোচনাটির সূত্রপাত করেন। জি, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমেরিকাতে যে বিমান চলাচল এত বেশি গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য, আমাদের জীবনে। আমেরিকার যে বোয়িং কোম্পানি, তাদের বিমান শুধু আমেরিকাতে ব্যবহার করা হয় নাই, পৃথিবীর সমস্ত দেশে এগুলি ব্যবহার করা হয়। এবং আপনি যে ডেভিড কালহুনের কথা বললেন, উনি কিন্তু সঠিক কাজটি করেছে, যে উনি যে তাদের বিমানে চড়ে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ তাদের বিমান বিধ্বস্ত হয়ে যাওয়ার কারণে বিভিন্ন দেশে, বিশেষ করে আমেরিকাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকেও আহ্বান করা হয়েছিল, তাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল
যে এই হিয়ারিংটার জন্য, সেখানে উপস্থিত সমস্ত দর্শকদের উদ্দেশ্যে তিনি দাঁড়িয়ে তাদের কাছে ক্ষমা চেয়েছেন যে আমাদের বিমানের দুর্ঘটনার জনিত কারণে যাদের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। এটা খুব ভালো কাজ করেছে। কিন্তু এট দ্য সেম টাইম যে ব্লুমেনথল, যিনি ডেমোক্রেটিক সেনেটর, উনি যে তাকে যেসব প্রশ্ন করেছে সেগুলি ছিল আরো অনেক বেশি প্রণিধানযোগ্য। কারণ তিনি বলেছেন আপনার ক্ষমা চাওয়াটা তো ঠিক আছে, ভালো আছে, কিন্তু আপনাদের যে বিভিন্ন ধরনের যে ত্রুটি আপনাদের বিমানে, যার জন্য বিভিন্নভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সেই ব্যাপারে আপনাদের কোম্পানির কিছু কিছু লোক এগুলি প্রকাশ করছে, এবং যারা প্রকাশ করছে তাদেরকে আপনারা মানে আমলে না নিয়ে তাদেরকে বরং আরো আপনারা শায়েস্তার ব্যবস্থা করতেন। এই জিনিসটা একেবারেই গ্রহণযোগ্য না। তিনি যদিও সেই জিনিসটা মানেননি। মানে এই যে সিইও, যে উনি বলেছে যে না না, আমাদেরকে আমাদের দৃষ্টিতে যদি আনা হয় এসব ত্রুটি, তাদের হুইসেল ব্লোয়ার বলা হয় আমেরিকাতে। একটা কোম্পানিতে যারা কাজ করে তারা যদি সেই কোম্পানির কোনো অন্যায় কিংবা অবিচার কিংবা ত্রুটি জনসমক্ষে নিয়ে আসে, এটা কিন্তু তারা প্রটেক্টেড আমেরিকার আইন দ্বারা, কিন্তু লিগালি প্রটেক্টেড আর হচ্ছে ইনডিরেক্টলি অনেক ধরনের কায়দা কানুন করে তাদেরকে শায়েস্তার ব্যবস্থা করা, এটা একটু দুঃখজনক। তবে আমেরিকার যে বিমান যোগাযোগের যে নিরাপত্তা, এটা কিন্তু অসাধারণ, এটা কিন্তু খুব ভালো। তারপরেও যে শুনানিটা হয়েছে, এটা আমাদের কাছে এটাই প্রমাণিত হয় যে আমেরিকাতে এসব ব্যাপারে, বিমান চলাচলের নিরাপত্তার ব্যাপারে কত ওরা সিরিয়াস। কারণ এরকম দুর্ঘটনা কিন্তু বাইরের দুনিয়াতে ঘটলেও এরকম শুনানি হয় না। কিন্তু দেখুন, আমেরিকার কয়েকদিন আগে অ্যালাস্কা এয়ারলাইন্সের একটা বিমানের, যেটা হচ্ছে বোয়িং ছিল, বোয়িং 737 ম্যাক্স 9 এই মডেলটা ছিল, সেই মডেলের একটা দরজা খুলে পড়ে গেল চলন্ত অবস্থায় আকাশে। তো সেই কথাটা আজকে তুলে আনা হয়েছিল যে এইভাবে কিভাবে আমেরিকার মতো একটা দেশে এরকম ঘটনা একটাও ঘটুক, এটা আমরা চাই না, তা ব্লুমেনথল বলেছে। তবে সিইও যার কথা বললেন, তিনি কোনো কিছুতেই অপোজ করেন নাই, কারণ এটা অপোজ করার কোনো স্কোপ নাই। তিনি যেটা বলেছে তারা এই ব্যাপারে খুবই সচেতন। তারা আরো যাতে আর কি ইন্সপেক্টর সংখ্যা বাড়ানো যায়, যে বিভিন্ন ইয়েগুলিতে যেখানে বিমানগুলো তৈরি হয়, তার ব্যবস্থা তিনি নিয়েছেন এবং আরো দ্রুতই এইসব ব্যবস্থা নেবেন। তবে আমি মনে করি এটা আমাদের যে অলরেডি খুব নিরাপদ বিমান যোগাযোগ আমেরিকাতে অলরেডি নিরাপদ, সেটাকে আরো যাতে নিরাপদ করা হয় সেই লক্ষ্যে একটা প্রয়াস এবং একটা ভালো উদ্যোগ। চমৎকার দুটি বিষয় আপনি তুলে ধরেছেন। আমি ডক্টর মোস্তফা সারোয়ারের কাছে যাব। প্রথম বিষয়টি হচ্ছে, আমেরিকায় এত বেশি সংখ্যক মানুষ ট্রাভেল করে এয়ারে, আপনারা আমরা সবাই, আমি একটু কম করি কিন্তু আপনাদের প্রায়ই করতে হয়, তো এটি খুবই ইম্পর্টেন্ট। এবং আরেকটি হচ্ছে যে এই যে তাদেরকে শুনানিতে আনা যায়, এনে তাদেরকে জনসম্মুখে প্রশ্ন করা যায় এবং এগুলো নিয়ে তাদের বিব্রত করা যায়, ভবিষ্যতের জন্য সতর্ক করা যায়, জবাবদিহির আওতায় আনা যায়, এটি যে কোনো ক্ষেত্রেই। মোস্তফা সারোয়ার কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টি? হ্যাঁ, এটাই তো যুক্তরাষ্ট্রের যে আমাদের যে আভ্যন্তরীণ যে রীতিনীতিগুলো আছে, সেগুলোর সেটা আমরা যদি লক্ষ্য করি যে মানে কয়েক শতক ধরে এটা একটা এমন পর্যায়ে চলে আসছে যে কোনো জিনিসই পারফেক্ট হয় না পৃথিবীতে। হ্যাঁ, কিন্তু মানুষের তৈরি জিনিস তো পারফেক্ট হয় না, কিন্তু তবুও আমি মনে করি যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউশনস গুলো, এই যে হিয়ারিং হচ্ছে, তারপরে এর প্রতিকারের ব্যবস্থা করা হচ্ছে ইত্যাদি, এগুলো একদম পৃথিবীর সমস্ত দেশের চেয়ে শ্রেষ্ঠতম। আমাদের এর জন্য অহংকার করা উচিত। এবং এটা কি কিছু কিছু লোকজন, আমি এখানে অ্যাড করব, যারা এটাকে ধ্বংস করার চেষ্টা করে, বলে ডিপ স্টেট। এই যে ব্যুরোক্রেটিক বিভিন্ন সিস্টেমস গুলো রয়েছে, এগুলোকে এরা বলছে যে ডিপ স্টেট, এই বলে এগুলোকে ধ্বংস করার চেষ্টা করে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. এই যে লোকগুলো করে, তাদের ব্যাপারে আমাদের সাবধান হওয়া উচিত এবং আগামী নির্বাচনে ভোটের ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে যে কারা এই সিস্টেমকে ভেঙে দেওয়ার চেষ্টায় আছে তাদের ব্যক্তিগত স্বার্থে। সেটার জন্য আমাদেরকে মানে করতে হবে। এবং আজকের এই এক্সাম্পলে দেখা গেল যে দেখুন যে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ যে রীতিনীতি সিস্টেমসটা কত সুন্দর
এবং অনেকটা, আমি অপটিমাম থিওরি অনুযায়ী বলবো যে অনেকটাই মানে ভালো এবং পৃথিবীর শ্রেষ্ঠতা। এই জবাবদিহিতার বিষয়গুলো তো বিভিন্ন ক্ষেত্রেই আমরা দেখি, শুধু তাই নয়, বেসরকারি খাতকেও কিন্তু তারা ডাকেন এবং তারা প্রশ্নের মুখে ফেলেন। ফেসবুকের সিইও কে তারা এনে ফেসবুক সংক্রান্ত তথ্য ফাঁস হয়ে যাওয়া থেকে শুরু করে তাদের যে কোনো ভুলের কারণে একদম জনসম্মুখে একেবারে তুলে ধরা থেকে শুরু করে, এটি কিন্তু একটা দারুণ একটা ব্যাপার। কি বলবেন মুস্তাফা সারোয়ার, আর যদি কিছু যুক্ত করতে চান, না নাহলে আমরা অন্য বিষয়ে যাব। হ্যাঁ, এই ব্যাপারে আমি মানে আপনাদের দুজনের সঙ্গে আমি একমত যে এটা আমাদের একটা অহংকারের বিষয়। আচ্ছা, প্রফেসর মুস্তাফা সারোয়ার, পরের যে বিষয় সেটি হচ্ছে যে গর্ভপাতের অধিকার রক্ষায় রোকে আইনি সুরক্ষা দিতে নতুন একটি বিল আনতে যাচ্ছে সেনেট ডেমোক্রেটরা। এবং ক্যাপিটালে এক সংবাদ সম্মেলনে সেনেট মেজরিটি লিডার চাক শুমার জানিয়েছেন সেনেটর প্যাটি মুরের সাথে যৌথভাবে আনা এই বিলটি শিগগিরই সিনেট ফ্লোরে উত্থাপন করা হবে। এছাড়া রো বাতিলের উদ্যোগ নিয়ে রিপাবলিকানরা প্রকৃত সত্য থেকে সরে আসতে পারবে না বলা হচ্ছে। তাই যে কোনো মূল্যে গর্ভপাতের অধিকার রক্ষায় ডেমোক্রেটরা তাদের লড়াই চালিয়ে যাবে বলে অঙ্গীকার করেছেন চাক শুমার। এছাড়া গর্ভপাতের বিষয়টি নভেম্বরে নির্বাচনী ব্যালটে অবশ্যই গুরুত্ব পাবে বলে এটি তারা ধারণা করছেন, প্যাটি মারে এটি ধারণা করছেন। প্রফেসর মুস্তাফা সারোয়ার, আপনি একটু যদি শুরু করেন। হ্যাঁ, এটা তো একটা অতি গুরুত্বপূর্ণ জিনিস, কারণ যে আমাদের যে মা বোন মেয়েদের তাদের যে দেহ, তাদের কন্ট্রোল, এটা বাইরে থেকে এসে অন্যরা এসে যে করছে, খবরদারি করার চেষ্টা করে, এই যে কিছু কিছু রিপাবলিকান এবং কিছু কিছু কনজারভেটিভ গ্রুপগুলো, এবং তারা ভিতরে ভিতরে কিন্তু আবার অন্য ব্যাপারে অসম্ভব, মানে তারা যেমন এটা করার যে মেইন প্রিন্সিপালটা যে তারা নাকি লাইফকে প্রোটেকশন করছে। হ্যাঁ, আপনি যদি কন্ট্রাসেপটিভস পড়েন এবং তারপরে যদি আপনি সঙ্গম করেন তাহলে নাকি লাইফ আপনি মেরে ফেলছেন। হ্যাঁ, এই যে কিংবা গর্ভ হলে পরে ইনিশিয়াল স্টেজে মানে যখনও মানে জীবনের সম্পর্কে প্রশ্ন আছে, সেখানে যদি কেউ করতে চায়, অ্যাবর্শন করতে চায়, সেটা এই কেমিক্যালের মাধ্যমে সেটাকেও বাধা দিতে হবে, ওটার জীবন। কিন্তু এই একই লোকরা যখন গাজাতে হত্যাযজ্ঞ ঘটে, হ্যাঁ, তখন কিন্তু এরা উল্লাস করে। এখানে আমরা দেখেছি যে ও না, দ্যাটস পারফেক্ট, ইসরায়েল ইজ ডুইং গ্রেট। এই যে এদের দ্বিচারিতা, এই জঘন্য ব্যাপারটা উঠে আসছে আবার। কিন্তু বটম লাইন হলো যে ওমেনদের দেহ, মেয়েদের দেহ, আমাদের মা বোনদের দেহ, এটা তাদের ব্যাপার, এ ব্যাপারে কারো নাক গলানো উচিত না। কাজে সেই কনটেক্সটে এই যে নতুন যে আইনটার জন্য সেনেটে উত্থাপন করা হচ্ছে, আমি এটাকে সাধুবাদ দিচ্ছি। এবং শুধু তাই নয়, আবার রো ভার্সেস ওয়েড ফিরে আসা উচিত, যাতে কোনো বিভিন্ন স্টেট এক এক ধরনের আইন করছে। যেমন কোনো কোনো স্টেট আছে যে সে এমন করা আইন করছে যাতে দরিদ্র যে জনগোষ্ঠী মহিলারা, তারা কোনো রকমের ট্রিটমেন্ট পাবে না, তাদের যে দেহ বিষয়ক, গর্ভ বিষয়ক যে ব্যাপারটা, তাতে তারা কোনোদিন কোনো চিকিৎসা করতে পারবে না, কারণ তাদের অর্থের সংকুলান নেই। কারণ এই সমস্ত স্টেটগুলো মেডিকেলের ওই ফ্যাসিলিটিস গুলোকে বন্ধ করে দিচ্ছে কিংবা অর্থ সাহায্য বন্ধ করে দিচ্ছে। আবার অনেক স্টেটে আছে এটা একটা হযবর ল করেছে এই সুপ্রিম কোর্টের, তারা এই বিশেষ আইনটাকে বাতিল করে দিয়ে। এটা করা উচিত হয়নি, এটাকে আবার ফেরত আনা উচিত। এবং আমি এই শুমারের এই ব্যাপারটাকে খুবই সাধুবাদ দিচ্ছি, এবং এটা আগামী নির্বাচনে আমাদের সবার এটাকে খুবই প্রচার করা উচিত, যাতে আমরা সবাই মিলে, নারী পুরুষ সবাই মিলে এদেরকে শায়েস্তা করতে পারি যে নারীদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো তোরা বন্ধ কর। প্রফেসর খালিকুজ্জামান, আপনার কাছে প্রশ্ন তো দুটি এসে গেল। একটি হচ্ছে যে তারা যে আইনটি মানে যে বিলটি আনতে যাচ্ছেন সিনেটে, সেটি কতখানি সাকসেসফুল হবে, মানে একদম করতে পারবেন তারা। আর দ্বিতীয়টি হচ্ছে নির্বাচনে এটির প্রভাব আসলে কি, এই বিষয়টির খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জি, ডেফিনেটলি। শেষ প্রশ্নটার উত্তর আগে দিই, নির্বাচনের গুরুত্ব কি। কারণ হচ্ছে নির্বাচনে যে কয়টা গুরুত্বপূর্ণ বিষয় এই বছর থাকবে, তার মধ্যে একটা হচ্ছে আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মুদ্রাস্ফীতি, সেটা আমরা জানি। তারপরে হচ্ছে যে ইসরায়েল এবং গাজার যে ওয়ার এবং ইউক্রেনের ওয়ার, তারপরে হচ্ছে ইমিগ্রেশন ইস্যু এবং গর্ভপাতের বিষয়টি। তারপরেও আরেকটা বিষয় থাকবে, যেটা হচ্ছে আপনার যে জলবায়ু পরিবর্তন। গর্ভপাতের বিষয়টি
এই নির্বাচনে কিছুটা পিছিয়ে পড়ে যাচ্ছে এটার গুরুত্ব, কারণ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে চলে এসছে। গর্ভপাতের বিষয়ে ডেমোক্রেটরা সবসময় এগিয়ে থাকে, অর্থাৎ তাদের প্রতি যে মানুষের সমর্থন, ডেমোক্রেটদের প্রতি বিশেষ করে মহিলাদের সমর্থন সবসময় এই ব্যাপারটা ডেমোক্রেটদেরকে হেল্প করে ইলেকশনের ব্যাপারে। আমার ধারণা ব্যক্তিগতভাবে ওই যে এই ইস্যুটা যেহেতু একটু পিছিয়ে যাচ্ছে অন্যান্য ইস্যুর কারণে, এই ইস্যুটাতে ডেমোক্রেটদের একটা অ্যাডভান্টেজ থাকে সবসময়। অনেকটা পলিটিক্যাল কারণে এই ইস্যুটাকে নিয়ে ওরা এখন একটা বিল করার চেষ্টা করছে। এটা পলিটিক্যাল কারণ এই জন্য বললাম যে এটা আসলে শেষ বিচারে গিয়ে ওরা আইনটা করতে পারবে না, কারণ হলো আইন করতে হলে আপনার যে পরিমাণ সিনেটর দরকার মিনিমাম 60, সেটা তো আমাদের কখনোই নেই। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কংগ্রেসে গিয়ে এটা বাধাগ্রস্ত হবে, আবার সেটা সুপ্রিম কোর্টে যাবে। তবে এই যে চাকসুমার যেটা চেষ্টা করছে এটা পলিটিক্যালি মোটিভেটেড, কিন্তু এটা খুবই একটা স্মার্ট মুভ আর কি। পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই জিনিসটাকে তারা ফোর ফ্রন্টে আলোচনার কেন্দ্রবিন্দুতে সামনে নিয়ে আসার চেষ্টা করছে, কারণ তাতে ডেমোক্রেটদের উপকার হয়, লাভ। তবে এটা শেষ বিচারে আইনটা অত তাড়াতাড়ি আর রদ বদল হবে না, যেটা হয়ে গেছে সুপ্রিম কোর্টে বাতিল হয়ে গিয়েছে। আচ্ছা, এই রদ বদল যদি না হয় তাহলে ইন দ্যাট কেস সেটি আসলে তাহলে এটার কতখানি ভবিষ্যৎ আছে আপনার কাছে কি মনে হয়? না, ভবিষ্যৎ খুব বেশি নেই, যেটা আমি বললাম, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে আবার আসবে। ইলেকশন সামনে আর মাত্র 5 মাস বাকি। তবে যেটা বললাম যে ডেমোক্রেটদের ঝুড়িতে যেসব ইস্যুগুলো তাদের পক্ষে যায়, এর মধ্যে গর্ভপাত নিরোধের ব্যাপারটি প্রধান, আর অন্যান্য জিনিসগুলো তো বললাম। আর সারোয়ার ভাই যেটা বলেছে, এটা শুধু যে মহিলাদের গর্ভপাতের ইস্যুটার সাথে জড়িত এমন কিন্তু না, এর সাথে আপনার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও জড়িত। কারণ হচ্ছে অনেক সময় গর্ভপাতের কারণে মানুষের মধ্যে কমপ্লিকেসি, বিভিন্ন জটিলতা তৈরি হয়, যার জন্য গর্ভপাতটা জরুরি হয়ে পড়ে। কিন্তু এই আইন যেহেতু বলবৎ, তাতে করে একটা প্রয়োজনীয় সময়ও কোনো কারো পক্ষে গর্ভপাত অনেক স্টেটে করানো সম্ভব হবে না। এটা নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আপনার একটা মানুষ যদি ধর্ষণের শিকার হয়, তাহলে কোনো কোনো রিপাবলিকান স্টেটে ধর্ষিতা হয়ে গিয়েও যদি বাচ্চার জন্ম হয়, সেটাকেও তারা গর্ভপাত করতে পারবে না। এই যে অমানবিক নিয়মগুলো, এগুলো তো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার রেপ, তারপর ইনসেস্ট, তারপরে হচ্ছে মায়ের যে স্বাস্থ্য সেটা হুমকির সম্মুখীন হওয়া। এমনকি আপনি মনে করেন বাচ্চা গর্ভাবস্থায় যদি আইডেন্টিফাই হয় যে সে একটা ক্রনিক ডিজিজ নিয়ে জন্ম হবে, এমন ডিফেক্ট যেটাকে বাবা মায়ের সারা জীবন বহন করতে হবে, এইসব মানে পরিস্থিতিতে মায়েদের মানে গর্ভপাত করার অধিকার থাকা প্রয়োজন স্বাস্থ্যগত কারণে। এই জিনিসগুলি রহিত হয়ে গিয়েছে বর্তমানে রো ভার্সেস ওয়েডের কারণে। এই জন্য আপনি যেটা বললেন লাভ কি হবে, আমার ধারণা লাভটা হচ্ছে মূলত পলিটিক্যাল। এই মুহূর্তে এটা আইন যে ওরা করে ফেলতে পারবে, এই চেঞ্জটা তো তাহলে করা দরকার। করা দরকার, তো এনাফ সমর্থন তো এই মুহূর্তে নেই। আর যখন রো ভার্সেস ওয়েড হয়েছিল তখন তো এই জিনিসটাকে রিপাবলিকানরা সঠিক মনে করেছিল, কিন্তু ওই সময় রিপাবলিকানরা আজকে রিপাবলিকানরা তো এক বস্তু নয়। এখনকার রিপাবলিকানরা তো হচ্ছে আসলে কোনো ধরনের মানবিক কোনো গুণাবলী সম্পন্ন রিপাবলিকান বলে আমার কাছে মনে হয় না। এখন হচ্ছে এটা ট্রাম্পিয়ান রিপাবলিকান। সুতরাং আগের রিপাবলিকান আর আজকে রিপাবলিকান তো এক নয়। সুতরাং এটাকে বদল করতে হলে জো বাইডেন আজকে আপনি হয়তো আলোচনায় আনবেন, আজকে একটা জায়গায় তিনি উল্লেখ করেছেন, তিনি যদি আবার নির্বাচিত হয়ে আসেন তাহলে সুপ্রিম কোর্টের 2 জন নতুন বিচারপতি তিনি নিয়োগ দেবেন। তাহলে হয়তো যে ব্যালেন্সটা সুপ্রিম কোর্টের যে জাস্টিসদের ব্যালেন্স, সেটাকে যদি একটু ডেমোক্রেটদের ফেভারে নিয়ে আসা যায়, যেটা আসলে আসা উচিত না। কারণ হচ্ছে বিচারপতিরা কেন ডেমোক্রেট রিপাবলিকান হবে, তারা তো হচ্ছে নিরপেক্ষ। কিন্তু আনফরচুনেটলি অতটা নিরপেক্ষ ওই দেশের বিচারপতিরা না। তার জন্য জো বাইডেন মনে করছেন সেকেন্ড টার্ম তিনি ফেরত আসলে 2 জন জাস্টিস তিনি অ্যাড করবেন, তাতে করে লিবারেল জাস্টিস তাদের সংখ্যা বাড়বে, তাতে করে হয়তো ভবিষ্যতে এই আইনগুলো পরিবর্তন করা যাবে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে তাহলে একটু বলুন না ডক্টর মোস্তফা সারোয়ার, যে নতুন করে 2 জন আইনে কি আছে, মানে চাইলেই প্রেসিডেন্ট তার ইচ্ছা মতো কি নিয়োগ দিতে পারেন? মানে আমি ঠিক জানতে চাচ্ছি, আমি জানি না। না, ওই যে 2 জন সরে যেতে হবে। বর্তমানের যে 9 যে বেঞ্চটা আছে 6 and 3, তার মধ্যে 2 জন রিপাবলিকানকে আইদার মরে যেতে হবে অথবা রিটায়ার করতে হবে। জাজরা সাধারণত রিটায়ার করে না, আর তারা কতদিন বেঁচে থাকবে তা তো বলা যাচ্ছে না। মানে আগামী 4 বছর যদি উনি নির্বাচিত হন, তার মধ্যে এদের মধ্যে 2 জন মরবে, তারপরে উনি রিপ্লেস করবেন, সেটা কতটা ঠিক তা বলা যাচ্ছে না। আর যদি অ্যাড করতে হয়, মানে এটাও কিন্তু বাইডেনের
এই যে টার্ম, এই টার্মের প্রথমে কিন্তু এই আলোচনাটা ছিল যে দে ওয়ান্টেড টু অ্যাড মোর পজিশনস টু দি সুপ্রিম কোর্ট, কিন্তু সেটাও কিন্তু খুব জটিল ব্যাপার। সেটার জন্য যে যে নির্বাচনে যেরকম মানে বিজয় লাভ করতে হবে, মানে মানে শুধুমাত্র প্রেসিডেন্ট না, মানে লোয়ার হাউস, হাউস অফ কমন, মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সেনেটে প্রচুর নতুন নতুন সিট পেতে হবে, মানে রিপাবলিকানদেরকে রিপ্লেস করতে হবে। সেটা আমি ভবিষ্যৎ খুব একটা দেখছি না, এটা একটা সমস্যা রয়েছে। কাজেই কিন্তু আমেরিকাতে আবার কতগুলো ঘটনা ব্যাপার আছে যে পুরানো অনেক আইন আছে, যে আইনগুলো ঘেটে ডাইরেক্টিভস এর মাধ্যমে অনেক কিছু করা যায়, যেটা আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্প করেছিল। সেই ধরনের জিনিসটা ডেমোক্র্যাটরা সাধারণত করে না, কিন্তু তাদের করা উচিত, যে আইনের যে ফাঁক ফোকরগুলো সেগুলো দিয়ে এনে তারপরে তাদের যেখানে যেখানে ডাইরেক্টিভ প্রয়োজন ডাইরেক্টিভ করা উচিত। কিন্তু তাও আবার সেগুলো হবে যেমন ধরুন কয়েক বছরের জন্য। কাজে ব্যাপারটা খুবই জটিল। আমি আশা করছি হবে, কিন্তু আশাটা কতটা সাকসেসফুল হয় বলা যাচ্ছে না। আচ্ছা, এই একই বিষয়ে একটু প্রফেসর খালিকুজ্জামান, আইনটা কি আসলে যুক্ত কি করতে পারবেন উনি দুজন? জি জি, আইনটা হচ্ছে যুক্ত করা যাবে, কিন্তু যুক্ত যদি করা যায় তাহলে এটা একটা রেট রেসের মতো হয়ে যায়। এটা হচ্ছে সমস্যা। এখন জো বাইডেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট হয়ে যে দুজনকে অ্যাড করে 11 জন করে নেয়, তাহলে এটাকে কে বলবে যে পরবর্তীতে কোনো সময় রিপাবলিকান প্রেসিডেন্ট এটাকে 13 না করবে, হ্যাঁ, তাদের ফেভারে নিয়ে যাবে। এই জন্য একটা জেনারেল একটা কনসেনসাস ছিল। আগে কিন্তু সবসময় কিন্তু 9 জন ছিল না জাস্টিস, তার আগে কম ছিল অতীতে, তারপরে এক সময় গিয়ে এটাকে বাড়ানো হয়েছে। সুতরাং বাড়ানো যায়। আর সারোয়ার ভাই যেটা বলেছে কেউ যদি মৃত্যুবরণ করে, এটা তো আন্ডারস্টুড, কেউ মৃত্যুবরণ করলে তো এমনিতে রিপ্লেস করা যাবে। কিন্তু এখানে প্রশ্নটা রিপ্লেসমেন্টের হচ্ছে না, এখানে প্রশ্ন হচ্ছে স্টাফিং, মানে অ্যাড করা, স্টাফিং বলে আর আরো অ্যাড করার ব্যাপারটা। অ্যাড করার কথা উনি বলেছেন, তবে এটা কতটা পপুলারিটি পাবে এটা দেখার বিষয়। মানে যেটি বলছিলেন যে আসলে তাহলে যে কোনো সরকার এসেই তাদের মতো করে বাড়াতে থাকবে, সেই জিনিসটা এই জন্যই আর কি জিনিসটা একটু প্রবলেমেটিক। আচ্ছা, এই জন্য অনেক প্রসিজিওর আছে, সেই প্রসিজিওরে আটকে যাবে। কারণ উনি কিন্তু এটা আগেই প্রমিস করেছিলেন, এই যে বর্তমান টার্মের আসার আগেই কিন্তু এই অ্যাড করার কথা ছিল, কিন্তু তা হয়নি। কারণ হওয়াটার জন্য যে সমর্থন দরকার দুটো হাউসে, সেটা তার ছিল না। মানে আপনারা জানেন যে ওয়েস্ট ভার্জিনিয়াতে যে কংগ্রেসম্যান মানে সেনেটর ছিল, উনি হলেন ডেমোক্র্যাট, কিন্তু উনি ভোট দিতেন এই সব ব্যাপারে, উনি ককাস করতেন রিপাবলিকানদের সঙ্গে। অনেক ঝামেলা। এটা এত যত বলা ইজি তত করা ইজি নয়। কারণ এবং আরো একটা যে আমার খুবই ঘনিষ্ঠ এবং খুবই মানে বুদ্ধিমান ডক্টর খালিকুজ্জামান, তার যে কথাটা যে এরা যদি একজন দুজন অ্যাড করে, আবার নেক্সট নির্বাচনে যদি অন্য কেউ উইন করে, তার যদি সার্কামস্ট্যান্স তার ফেভারে থাকে, তাহলে সে হয়তো 10টা, মানে ডোনাল্ড ট্রাম্প হয়তো 8-9টা অ্যাড করে ফেলবে। জি, ধন্যবাদ আপনাকে। একটা ছোট বিরতিতে যেতে হবে, প্রিয় দর্শক। একটা খুব ছোট বিরতির পর ফিরে আসছি, সঙ্গেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। সঙ্গে আছেন প্রফেসর মোস্তফা সারওয়ার এবং ডক্টর খালিকুজ্জামান। আমরা সম্ভবত আজকের জন্য যে বিষয়, এই বিষয়ে সবশেষ আলোচনা এবং আপনাদের সংক্ষেপে একটু মতামত নিয়ে শেষ করতে হবে। প্রফেসর খালিকুজ্জামান, হামাস চাইলে এখন থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্থনি ব্লিংকেন। তিনি ওয়াশিংটনে নেটো প্রধান ইয়েন্স স্টলটেনবার্গের সঙ্গে এক যৌথ সম্মেলনে এই কথা বলেন। গাজায় নিরীহ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে হামাস তাদের স্বার্থ আদায় করছে বলে অভিযোগ করেছেন ব্লিংকেন। আমেরিকা ইসরায়েলের জন্য অস্ত্র সরবরাহ কমিয়ে দেবে বাইডেন সরকারের
এমন সিদ্ধান্তের খবরে বিস্ময় জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাস ও অন্যান্য শত্রুকে নিশ্চিহ্ন করতে ইসরায়েলকে দ্রুত অস্ত্র সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। খবরের অংশবিশেষ বিভিন্ন খবরে তুলে ধরলাম, আপনার একটু মতামত নিয়ে তারপরে প্রফেসর মোস্তফা স্যারের মতামত নিয়ে আজকের মতো শেষ করব। জি ধন্যবাদ। দেখুন, এটা অ্যান্থনি ব্লিংকেন যে কথাটা বলেছে, এটা এক অর্থে আমেরিকার যে ইসরায়েল নীতি, এটার অসারতাই প্রমাণ করে আমার দৃষ্টিতে। এটা খুবই আনফরচুনেট যে ব্লিংকেন বলছে যে হামাস চাইলে এখনই যুদ্ধবিরতি হতে পারে, কিন্তু যুদ্ধবিরতির প্রস্তাবটা তো আসলে আমেরিকা দিয়েছিল মানে নিরাপত্তা কাউন্সিলে, ইউনাইটেড স্টেটসের সিকিউরিটি কাউন্সিলে ইউএস যে প্রস্তাব দিল সেটা পাস হয়ে এসছে। পাস হয়ে আসার পরেও ইসরায়েল সে প্রস্তাবটা মেনে নেয়নি। তাতে করে কিন্তু প্রকারান্তরে আমেরিকার যে সিদ্ধান্ত সেটাকে ইসরায়েল টোটালি ইগনোর করেছে, টোটালি বাতিল করে দিয়ে তাদের মতো করে তারা যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। তাহলে এই যুদ্ধবিরতিটা হামাসের হাতে কিভাবে থাকে? হামাস তো এটা মেনে নিয়েছিল, যুদ্ধবিরতির যে প্রস্তাব আমেরিকার মাধ্যমে পাস হয়ে আসলো জাতীয় নিরাপত্তা মানে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে, এটা তো হামাস মেনে নিয়েছে, মেনে নেয়নি তো হচ্ছে নেতানিয়াহু। তাহলে ব্লিংকেন যেটা বলছে এটা হচ্ছে আমেরিকার যে আমার কাছে অসহায়ত্ব, শুধু অসারতা না, যে তারা আসলে ইসরায়েলের কাছে অসহায় আমার কাছে মনে হয়। কারণ তারা কিন্তু আমেরিকা ইসরায়েলকে বাধ্য করতে পারলো না যুদ্ধবিরতিতে যেতে। এটা শুধু না, আজকে নেতানিয়াহু বলেছে একটা ইন্টারভিউতে যে আমেরিকা যে আমাদেরকে যে যুদ্ধের অস্ত্র চালান কিছুটা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, এটা অসম্ভব একটা প্রস্তাব। এটা কিভাবে তারা এটা করতে পারে? এটা তারা করতে পারে না। তারা আমাদেরকে আরো অস্ত্র দিক, আমরা আমাদের কাজটাকে ফিনিশ করব। এর মানে নেতানিয়াহু রীতিমতো বিরক্ত জো বাইডেনের উপর, কেন অস্ত্র তারা এখনো পাঠানো স্থগিত রেখেছে। তাই আমার কাছে মনে হয় যে অ্যান্থনি ব্লিংকেন যে কথাটা বলেছে এটা টোটালি আমেরিকার যে ফরেন পলিসিতে এক ধরনের ব্যর্থতা, এটাকে ঢাকা দেওয়ার জন্য তিনি কথাটা বলছেন। বরং তাদের যে দোসর, তাদের মিত্র ইসরায়েলকে তারা এখন পর্যন্ত বাধ্য করতে পারেনি। যদি বাধ্য করতে পারতো, তারা ইচ্ছা করতো, আমার দৃষ্টিতে এটা পারতো। কারণ আমেরিকা যদি সত্যি মিন করে বলে, ফোন তুলে জো বাইডেন যদি ফোন তুলে নেতানিয়াহুকে বলে ইউ বেটার স্টপ দিস ওয়ার রাইট নাও, আদারওয়াইজ উইল কাট অফ অল দ্য হেল্প দ্যাট উই আর গিভিং টু ইউ ইন এ উইক, এন্ড আই মিন ইট, তারা ডেফিনেটলি মানে যুদ্ধবিরতিতে যাবে। আমার মনে হয় এটা অ্যান্থনি ব্লিংকন তাদের অসহায়ত্বকেই প্রকাশ করে। আমার মনে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবশেষ আজকের জন্য মোস্তফা স্যারের বক্তব্য শুনবো। হ্যাঁ, মানে যে হামাস কিন্তু যে এটাকে প্রথম স্বীকার করেছিল আনঅফিসিয়ালি, কিন্তু অফিসিয়ালি তারা বলছে সেটা তারা মানবে না। আর ইসরায়েল কিন্তু অফিসিয়ালি কোনো কিছু বলেনি। এটা ডক্টর খালেকুজ্জামানের কথাটা একদম সত্য। কিন্তু প্রস্তাবটা যখন উত্থাপন করে তখন কিন্তু যুক্তরাষ্ট্র বলেছে যে এটা ইসরায়েলের প্রস্তাব, এবং যুক্তরাষ্ট্র মোটামুটি গ্যারান্টি দিয়েছে যে ইসরায়েল এটা মেনে নেবে, এবং তাদেরই প্রস্তাব তারা দিয়েছে। কাজে আমি মনে করি যে উভয় পক্ষরই নমনীয় হওয়া উচিত এবং এই যুদ্ধ অচিরে বন্ধ হওয়া উচিত। কিন্তু আরো একটা ব্যাপার যেটা ডক্টর খালেকুজ্জামান বলেছে, আমি তার সঙ্গে একমত, যে যুক্তরাষ্ট্রের গাজা বিষয়ে তার পলিসির অসারতা বারবার প্রমাণ হয়েছে। যেমন ধরুন যে আমরা দেখলাম যে নেতানিয়াহু বলছে যে একটা মানে কনসাইনমেন্ট যেটা মার্ক 84 2000 পাউন্ডার বম্বের একটা মানে যাচ্ছিল, যাওয়ার কথা ছিল, সেটা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এটা রাফাতে ব্যবহার করবে। চিন্তা করে দেখুন যে এটা কিন্তু তারা গাজা সিটিতে ব্যবহার করেছে, খান ইউনিসে ব্যবহার করেছে, এবং হাজার হাজার মানুষকে মেরেছে। কিভাবে মেরেছে আমি ছোট্ট করে বলছি যে এইটার রেডিয়াস মানে লিথাল ফ্র্যাগমেন্টেশন হলো রেডিয়াস 400 ইয়ার্স আর ডায়ামিটার 800 ইয়ার্স। তার মানে চিন্তা করে দেখুন, হাফ এ মাইলের ভেতরে একটা খুব ঘনবসতিপূর্ণ জায়গাতে হাফ এ মাইলের ভেতরে মানে ডায়ামিটারে যদি লিথাল ফ্র্যাগমেন্টেশন হয় তাহলে কয় হাজার লোক মারা যায়। এটা তো একটা কমন সেন্স। এই বোমা দিচ্ছে এ পর্যন্ত ইসরায়েলকে। এবারে তারা এই রাফার ব্যাপারে বন্ধ করেছে, কিন্তু এটা অনেক দেরি হয়ে গেছে। আরো একটা ব্যাপার আমি উল্লেখ করে শেষ করব, যে আমরা একটা জানি ক্লিশে যে ডগ ওয়েগিং দ্য টেইল অর টেইল ওয়েগিং দ্য ডগ, কিন্তু এই যুক্তরাষ্ট্র এবং
ইসরায়েলের সম্পর্কে আমার মনে হচ্ছে দ্যাট ইসরায়েল লেজুর সে ডগকে নাড়াচ্ছে, কারণ সে ইসে আসবে, কংগ্রেসে এসে সে বক্তৃতা দেবে, হ্যাঁ, উইদাউট এনি কনসালটেশন উইথ দি প্রেসিডেন্ট, উইদাউট এনি ইনভাইটেশন ফ্রম দ্য প্রেসিডেন্ট। এই যে তাদের ব্যবহার, যে আমরা $300 বিলিয়ন দেওয়া হয়েছে তাকে এ পর্যন্ত ইসরায়েলকে, সে মানে আমাদের দেশে অনেক ভিখারি আছে যে ভিক্ষা চাইতে আসলে, হ্যাঁ, আপনি যদি বলেন যে না ভাই এবারে দেব না, আপনাকে গালাগালি করে। ইসরায়েলকে দেখে আমার ওই ভিখারি মনে হচ্ছে। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের একেবারে সময়টা শেষ, সুতরাং আমরা আজকে এখানে শেষ করতেই হচ্ছে। অনেক ধন্যবাদ, আপনারা সময় দিয়েছেন এই কারণে। অনেক ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আশা করছি খুব শিগগিরই আবারও আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।